আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ক্লাসে আছি, মোহাম্মদ আবু রায়হান। আজকে আমাদের ক্লাস হচ্ছে চ্যাপ্টার 1 এর ক্লাস 2, অর্থাৎ ক্লাস 2 তে আজকে আমাদের পরবর্তী যেই টপিকটা বাকি ছিল, আমি গতদিন তোমাদের বলেছিলাম যে বিশ্বকাপের সংশ্লিষ্ট যে উপাদানগুলা সেই জিনিসগুলা কিন্তু আমরা আজকের ক্লাসে দেখবো। আমি এর আগের দিনে তোমাদেরকে দেখাইছিলাম যে বিশ্বকাপের কিছু কিছু সংশ্লিষ্ট উপাদান আছে, যে তোমার এই যে যোগাযোগ, তারপরে হচ্ছে কর্মসংস্থান, এরকম কিছু উপাদানের কথা আমি তোমাদেরকে বলছিলাম, তাই না? তো আজকে আমরা আসলে দেখবো যে বিশ্বকাপের সাথে এই যে উপাদানগুলো আছে এগুলো আসলে কিভাবে জড়িত, কারণ এইগুলো আসলে কিভাবে বিশ্বকাপের তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে কিভাবে জড়িত সেই জিনিসগুলো আমরা আজকে দেখবো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা, ঠিক আছে? তার আগে একটু বলে নিই যে যারা আমার ক্লাসে আজকে নতুন আসছো তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবা। এবং হচ্ছে যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো করবা, আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার, ইনশাআল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। তো আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে যোগাযোগ। আমরা দেখবো যে যোগাযোগ ক্ষেত্রে কোন কোন সাইটটাতে আসলে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা গ্লোবাল ভিলেজটা কাজে দিচ্ছে। যেমন প্রথমেই আসি ইলেকট্রনিক্স মেল বা ইমেল। আমরা সবাই জানি যে ইমেলটা হচ্ছে যোগাযোগের একটা মাধ্যম, তাই না? তো আমরা ইমেলের মাধ্যমে কি করতে পারি, বিভিন্ন টেক্সট আদান প্রদান করতে পারি, বিভিন্ন ফাইল, এগুলো সবগুলোই কি করতে পারি আমরা ইমেলের মাধ্যমে করতে পারি। তো এটা আমাদের যোগাযোগের একটা মাধ্যম এবং এটাতে কিন্তু আমাদের গ্লোবাল ভিলেজ বা তথ্য প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এরপর হচ্ছে ইন্টারনেট। আমরা তো সবাই জানি যে ইন্টারনেটের একমাত্র মাধ্যম, ইন্টারনেটের মাধ্যমেই আমরা তোমার মনে করো যে নেটের সব ধরনের কাজগুলো আমরা করতে পারি। সোশ্যাল মিডিয়া বলো বা আমরা ইমেল বলো, সবকিছু কিন্তু আমরা এই ইন্টারনেট সংযোগের মাধ্যমেই করতে পারি। আর এই ইন্টারনেট সংযোগটা আমরা কিভাবে পাই? আমরা হয়তো ওয়্যারলেস এর মাধ্যমে, অর্থাৎ রেডিও বা মাইক্রোওয়েভের মাধ্যমে পাই, অথবা কেবলের মাধ্যমে পাই। আর আমি তো এর আগেই তোমাদের বলেছিলাম, তাই না, যে পুরো বিশ্বটা আসলে কি ফাইবার অপটিক কেবলের মাধ্যমে, সরি, সাবমেরিন কেবলের মাধ্যমে পুরো বিশ্বটা কিন্তু কানেক্টেড আছে। তো এই মাধ্যমে কিন্তু আমরা ইন্টারনেটটা পেয়ে থাকি। তো এরপরে যেটা হচ্ছে ভিডিও টেক্সট। ভিডিও টেক্সটটা কি হচ্ছে যে আমরা যে আহ, বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন খবর যে আমরা টেলিভিশনে দেখি, তারা কিন্তু কি করে এই যে ভিডিও বার্তাটা আমাদেরকে টেলিভিশনের মাধ্যমে টেলিভিশন পর্দায় আমাদেরকে দেখায়। এই যে তারা ভিডিওটা আমাদেরকে টেলিভিশনের পর্দায় দেখায়, অর্থাৎ টেলিভিশনের পর্দায় আমরা যে নিউজ গুলা দেখি, এটা কিন্তু এটাকে বলা হচ্ছে ভিডিও টেক্সট। হ্যাঁ, তো এটার মাধ্যমে কি সংবাদ মাধ্যম তারা কি করে বিভিন্ন তথ্য আমাদেরকে জানায়। তো এরপরে হচ্ছে যে টেলিফোন। আমরা সবাই জানি টেলিফোনের মাধ্যমে তো যোগাযোগ করা হয়, একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি, যেটা আমাদের হচ্ছে যে গ্লোবাল ভিলেজের একটা অংশ। তারপরে হচ্ছে ফ্যাক্সিমিলি। ফ্যাক্সিমিলিটা হচ্ছে একটা ট্রু কপি, অর্থাৎ এটা মেইনলি ব্যবহার হয় হচ্ছে তোমার সংবাদপত্রের ক্ষেত্রে। হ্যাঁ, যখন আমাদের সংবাদপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে হয় এবং সেক্ষেত্রে তোমার মনে করো কি যে বিভাগীয় শহরে বা জেলা শহরে আমাদের যখন সংবাদপত্রের কপিটা পাঠাইতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ফ্যাক্সিমিলির মাধ্যমে পাঠাইতে হয়। তারপরে হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ, বিভিন্ন ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক লাইটস, হ্যাঁ, তারপরে ট্রাফিক সিগন্যাল, এই সব কিছু কিন্তু তোমার কি করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। এটা কিন্তু যোগাযোগেরই একটা মাধ্যম। তো এরপরে হচ্ছে বিমান যাতায়াত। তো তোমরা জানো বিমান যাতায়াতের টিকিট রিজার্ভেশন থেকে শুরু করে বিমানের কার্যক্রম, বিমান উড্ডয়ন, বিমানের রাস্তা বা রুট নিয়ন্ত্রণ, এইসব কিছু কিন্তু আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমেই সম্ভব হয়েছে। তারপরে আমরা যাই হচ্ছে যে রেল যাতায়াত। রেল যাতায়াতের ক্ষেত্রে এখন টিকিট কাটা, তোমরা জানো যে আমরা টিকিট কাটি এখন অনলাইনের মাধ্যমে রেলের। তারপর রেলের সিগন্যাল, বিভিন্ন কিছু কিন্তু রেলের এখন কি হয় আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমেই করা হয়ে থাকে। এরপরে হচ্ছে কি আমাদের নৌ যোগাযোগ। নৌ যোগাযোগের ক্ষেত্রেও আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার আছে। হ্যাঁ, তারপরে নৌ অভিযান, বিভিন্ন ধরনের তোমার মনে করো যে স্পেস অভিযান যেগুলো চলে, যেমন আহ আহ, চন্দ্র অভিযান বলো বা তোমার মঙ্গল গ্রহে অভিযান বলো। হ্যাঁ, এগুলোতে কিন্তু সবসময় কি আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একমাত্র মাধ্যম, বা যেটা হচ্ছে যার মাধ্যমে আমরা এই নৌ অভিযান গুলো পরিচালনা করতে পারি।
এরপরে কি আছে, উন্নত রাস্তা তৈরি। উন্নত রাস্তা তৈরির ক্ষেত্রে কিন্তু এখন রাস্তাটা কেমন হবে, মাটিটা কেমন, হ্যাঁ, তারপরে রাস্তায় কোন ধরনের পিচ হবে, এইসব কিছু কিন্তু এখন ডিজাইন বা তৈরি করার ক্ষেত্রে তোমার হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। তো এই ছিল যোগাযোগের ক্ষেত্রে আমাদের গ্লোবাল ভিলেজের ব্যবহার বা গ্লোবাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তো এর পরবর্তী যে পয়েন্টটা আছে আমরা সেটা দেখি। এর পরবর্তী হচ্ছে কর্মসংস্থান, অর্থাৎ গ্লোবাল ভিলেজ কিভাবে আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে সেই জিনিসটাই আমরা এখানে দেখবো। তো চলো আমরা শুরু করি, হ্যাঁ। প্রথম যেটা জিনিস আছে সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং। দেখো, ফ্রিল্যান্সিং বর্তমানে খুবই জনপ্রিয় একটা জিনিস। আমরা সবাই এখন জানি যে বিভিন্ন স্টুডেন্টরা পড়ার পাশাপাশি কিন্তু এখন ফ্রিল্যান্সিং করে নিজে আত্মস্বাবলম্বী হচ্ছে, পরিবারকে চালাচ্ছে, হ্যাঁ। তারপরে বিভিন্ন বেকার যুবক অনেকেই এখন ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকতেছে এবং কি হচ্ছে, নিজের একটা কর্মসংস্থান করে নিচ্ছে এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। তো এটা আমাদের যেটা সম্ভব হচ্ছে কিন্তু কিসের মাধ্যমে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে কিন্তু এটা সম্ভব হচ্ছে। তো এরপরে যেটা আছে, কর্মসংস্থানের জন্য বিভিন্ন জব পোর্টাল চালু হয়েছে, যেমন আমাদের বিডি জবস আছে, তারপরে অল জবস আছে, একদম বিভিন্ন জব পোর্টাল আছে বা জব সাইট আছে, যেখানে কি হচ্ছে আমাদের এই কর্মসংস্থানের ব্যবস্থাটা হচ্ছে, যার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এরপরে তোমরা দেখছো যে বিভিন্ন ইউনিয়নে আমাদের কি তথ্য সেবা কেন্দ্র কিন্তু চালু হয়েছে। তো এই তথ্য সেবা কেন্দ্রে কিন্তু আমাদের বিভিন্ন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এরপরে হচ্ছে যে উবার ও পাঠাও, এই দুইটা তো তোমরা খুবই ভালোভাবে চেনার কথা, যে এই দুইটা হচ্ছে কি আমাদের যোগাযোগের মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একটা অ্যাপস, দুইটা অ্যাপস। তো এই উবার এবং পাঠাও, এই দুটাতেই কিন্তু ব্যাপক লোকের কর্মসংস্থান হয়েছে। বিভিন্ন বেকার যুবক তারা দেখা যাচ্ছে যে এই উবার এবং পাঠায় চালায়, তাদের সংসার চালায়, তাদের তারা আত্মস্বাবলম্বী হচ্ছে শুধুমাত্র এই উবার এবং পাঠাও এর মাধ্যমে। তোমরা যারা ঢাকায় আছো তারা অবশ্যই জানো যে উবার ও পাঠাও কতটা উপকারী আমাদের জন্য, তাই না? অনেক মানুষ কিন্তু এটাতে কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। এরপরে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে তারা অনেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপ করে, তারা কিন্তু সফটওয়্যার ডেভেলপের মাধ্যমে তাদের কর্মসংস্থান করতেছে। এরপরে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, অনেক আছে যারা বিভিন্ন ক্ষেত্রে ডাটা এন্ট্রি করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে, যেমন বই ছাপানোর ক্ষেত্রে বলো, বা বিভিন্ন কোম্পানিতে ডাটা এন্ট্রির লোক অবশ্যই অবশ্যই থাকে একটা না একটা। তো তারা কিন্তু সেভাবে ডাটা এন্ট্রি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে। এরপরে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনার আছে যারা হচ্ছে তোমরা যে কোনো পোস্টার দেখো না কেন, যে কোনো লিফলেট, যে কোনো ব্রোশিওর, সবগুলোর ক্ষেত্রে কিন্তু ডিজাইন করে কিন্তু কোনো না কোনো গ্রাফিক্স ডিজাইনার। তো এই গ্রাফিক্স ডিজাইনাররা কিন্তু ডিজাইন করার মাধ্যমে কর্মসংস্থান করতেছে। আর এটা সম্ভব হয়েছে কিভাবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। তারপরে ফটোকপি মেশিন, দেখা যাচ্ছে যে কি এই ফটোকপি মেশিনটা একটা দোকান দিয়ে বা বিভিন্ন জায়গায় একটা ফটোকপি মেশিন নিয়ে বসে এই ফটোকপি করেই কিন্তু অনেকেই কি করতেছে, কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। তারপরে ডিজিটাল মার্কেটিং, বর্তমানে সব থেকে জনপ্রিয় আরো একটা জিনিস হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অনেকে ডিজিটাল মার্কেটিং অনলাইনের মাধ্যমে শিখতেছে এবং শেখার পরে কি করতেছে, সেটার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। তো এইগুলো আমাদের কর্মসংস্থান। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি শিক্ষার ক্ষেত্রে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে কাজ করতেছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি এবার, হ্যাঁ। চলো, তো প্রথমে আসি আমরা ইবুক। ইবুকটা কি, ইলেকট্রনিক বুক, অর্থাৎ আমরা অনলাইনে যে বুকগুলা দেখতে পাই, যে বইগুলা দেখতে পাই, যেটা আমরা ঘরে বসে পড়তে পারি, বিভিন্ন জায়গার বুক, আমাদের বাংলাদেশে বলো বা অন্যান্য বিভিন্ন জায়গার ফ্রি অনেক বই আছে যেগুলো আমরা পড়ে শিক্ষা অর্জন করতে পারি, ঘরে বসে শিক্ষাটা অর্জন করতে পারি। তারপরে অনলাইনের মাধ্যমে শিক্ষাদান, মনে করো যে আমরা দেখছি করোনাকালীন বিভিন্ন টিচাররা কি করছে, অনলাইনের মাধ্যমে শিক্ষাদান করছে। আমি নিজেও তো এখন তোমাদেরকে অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছি, তো কি এটা কি একটা শিক্ষাদান না? এটাও কিন্তু একটা অনলাইনের মাধ্যমে শিক্ষাদান, তাই না? তো এরপরে হচ্ছে যে লাইভ ক্লাস, যারা তোমরা তো এখন বর্তমানে এই লাইভ ক্লাসের সাথে অনেক পরিচিত, কারণ করোনার পর থেকে বা করোনাকালীন সময়ে প্রতিটা টিচারই কিন্তু কি করছে, তোমাদেরকে সাহায্য করার জন্য কিন্তু লাইভ ক্লাস করছে জুম এবং বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে। তো এই লাইভ ক্লাস করার ক্ষেত্রে কিন্তু আমাদের কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে কিন্তু আমরা এই লাইভ ক্লাস বলো বা অনলাইন বলো বা ইবুক বলো, এগুলো কিন্তু কি করতে পারতেছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে করতে পারতেছি। এরপরে হচ্ছে বিষয়ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল, যেটা আমি এখন তোমাদেরকে দিচ্ছি, তাই না? যে আইসিটি এর উপরে কিন্তু ক্লাস চ্যাপ্টার 1 এর উপরে যে আজকে ক্লাস 2 এর ভিডিও চলতেছে। তো এই যে বিষয়ভিত্তিক আমি টিউটোরিয়াল ভিডিও তোমাদেরকে দিচ্ছি।
এটাও কিন্তু কিভাবে করতে পারতেছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। তো এরপরে যেটা হচ্ছে গবেষণা, বিভিন্ন গবেষণার ক্ষেত্রে কিন্তু আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হচ্ছে। তারপরে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিন্তু বিপুল হারে ব্যবহার হচ্ছে এখন। হ্যাঁ, এরপরে দেখি যে পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে আমাদের এর এখন হচ্ছে যে যেমন ওএমআর শিট আছে, তাই না? ওএমআর শিট কিন্তু মূল্যায়ন করার ক্ষেত্রে কিন্তু আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এরপরে ফলাফল প্রক্রিয়াকরণের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এরপরে বিভিন্ন হিসাব সংরক্ষণের ক্ষেত্রে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তারপরে কোর্স নির্দেশনায় যে কোন ক্লাসটা কখন হবে, হ্যাঁ, বিভিন্ন কোর্সের সিলেবাসটা কিরকম হবে, এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই তথ্য প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এরপরে ছাত্র শিক্ষকদের কি তথ্য সংরক্ষণ আমরা করে রাখতে পারতেছি এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে, তাই না? তো চলো এর পরবর্তীতে দেখি। এর পরবর্তীতে আছে হচ্ছে তোমার আমাদের চিকিৎসা সেবার ক্ষেত্রে আমরা কিভাবে এটা ব্যবহার করতেছি দেখি। তো চিকিৎসা সেবার ক্ষেত্রে টেলিমেডিসিন একটা গুরুত্বপূর্ণ বিষয়। টেলিমেডিসিনটা কি? যে আমরা ঘরে বসে বিভিন্ন জায়গার আহ, ডাক্তারদের সেবা আমরা ঘরে বসে নিতে পারতেছি, তাদেরকে আমাদের সমস্যার কথাগুলো বলতে পারতেছি। যেটা মনে করো যে আমরা বাসায় বসে আমরা বিভিন্ন ডাক্তার সেবা বা বাইরের কোনো ডাক্তারের কনসালটেন্সি আমরা নিতে পারতেছি ঘরে বসে, এটাকে বলতেছি কি টেলিমেডিসিন। যেটা সম্ভব হচ্ছে কিভাবে বলতো, শুধুমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণের মাধ্যমে কিন্তু আমরা এই টেলিমেডিসিন সেবাটা নিতে পারতেছি। এরপরে যেটা আছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট ইমেল এর মাধ্যমে প্রেরণ, অর্থাৎ আমাদের যখন বিভিন্ন কিছু ব্লাড বলো বা যে অন্য জিনিস আছে যেগুলো পরীক্ষা করতে যখন দেয়, তখন সেই রিপোর্ট গুলো কিন্তু কি ইমেলের মাধ্যমে প্রেরণ করতে পারতেছি আমরা আহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। তারপরে ওষুধ তৈরির বিভিন্ন ফর্মুলার ক্ষেত্রে আমাদের এটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হচ্ছে, তাই না? এরপরে অনলাইনে ওষুধ ক্রয়ের ক্ষেত্রে যেমন আরোগ্য আছে, তারপরে আরো বেশ কিছু অ্যাপস এখন বাইরে হয়েছে যেগুলোর মাধ্যমে কি আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে ওষুধ ক্রয় করতে পারতেছি। এরপরে গবেষণা ওষুধের বিভিন্ন ফর্মুলা বা বিভিন্ন ধরনের গবেষণা চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন গবেষণা ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে আমাদের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখন ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। এরপরে হচ্ছে প্রেসক্রিপশন লেখা। তোমরা একটা জিনিস হয়তো জানো যে বর্তমানে ডাক্তারদের কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছে যে আহ, যেন তারা প্রেসক্রিপশন হাতে না লিখে যেন কম্পিউটারের মাধ্যমে লিখে দেয়, কারণ অনেক রোগীরাই বলতেছেন যে ডাক্তারদের আমরা লেখা বুঝতে পারি না। তো সেক্ষেত্রে একটা নির্দেশনা কিন্তু এভাবে দেওয়া হয়েছে যে যেন এখন থেকে ওষুধ যে প্রেসক্রিপশন লিখবে সেটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে যেন লিখে। তো এটা করতে পারতেছি কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। তারপরে দেখি ডাক্তারের সিরিয়াল নিতে পারতেছি আমরা। এরপরে হচ্ছে যে অ্যাম্বুলেন্সের সেবা গ্রহণ করতে পারতেছি, তাই না? 999 কল দিয়ে আমরা কিন্তু কি অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারি এখন, যেটা কিন্তু সম্ভব আমাদের হয়েছে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এরপরে ওষুধের কার্যক্ষমতা সম্পর্কে জানা, ওষুধের কোনটা ওষুধ কি কাজ করে সেটা কিন্তু আমরা এখন অনলাইনে সার্চ দিলে কিন্তু দেখতে পারতেছি। এটা গেল আমাদের চিকিৎসা ক্ষেত্র। তো এরপরে দেখি আমরা গবেষণার ক্ষেত্রে কথায় আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হচ্ছে। যেমন দেখো, বর্তমানে পৃথিবীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্য ছাড়া বিজ্ঞানীরা গবেষণা যে করবে এটা চিন্তাই করতে পারে না। তারা আসলে এতটা তথ্য প্রযুক্তি নির্ভরশীল হয়ে গেছে যে তথ্য প্রযুক্তি ছাড়া মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া তারা আসলে কোনো কিছু গবেষণা করার চিন্তাও করতে পারতেছে না কিন্তু। হ্যাঁ, যেমন হচ্ছে কি তথ্য ও উপাত্ত সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, অর্থাৎ গবেষণার ক্ষেত্রে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হয়, সেগুলো প্রক্রিয়া করতে হয়। হ্যাঁ, তো এগুলার কিন্তু করা হচ্ছে কিভাবে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এরপরে হচ্ছে জটিল হিসাব থাকে গবেষণায়, তোমরা তো জানো যে বিভিন্ন জটিল হিসাব থাকে। এই হিসাবগুলো কিন্তু কি করা হয়, তোমার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বা বিভিন্ন সুপার কম্পিউটারের মাধ্যমে এই কাজগুলা করা হয়, এই জটিল হিসাবগুলো করা হয়। ঠিক আছে, তারপরে সিমুলেশন কিংবা যন্ত্রপাতি পরিচালনা ও নিয়ন্ত্রণ। তোমরা জানো যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে, যে যন্ত্রপাতি পরিচালনা কিভাবে করতে হবে এবং এগুলো নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে, এই জিনিসগুলো কিন্তু গবেষণার ক্ষেত্রে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারটা হয়ে থাকে। তারপরে নকশা ও পরিকল্পনা ডিজাইন, মানে গবেষণাটা কিভাবে করবে, কোন পরিকল্পনায় করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এগুলা ফ্লো চার্টটা কিরকম হবে, এইসব কিছু কিন্তু তোমার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তারা করতে পারে। এরপরে হচ্ছে তথ্য বিশ্লেষণ করতে পারে,
হ্যাঁ, তারপরে হচ্ছে তথ্য সংগ্রহ করে রাখতে পারে, তারপরে হচ্ছে ফলাফল প্রদান করতে পারে। এই জিনিসগুলো গবেষণার ক্ষেত্রে, এই জিনিসগুলোর ক্ষেত্রে কি আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে। এর পরবর্তী যেটা ধাপ হচ্ছে সেটা হচ্ছে কি অফিসে কোন কোন ক্ষেত্রে আমরা আসলে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতেছি সেটা আসলে আমরা এখন দেখি একটু, হ্যাঁ। তো অফিসের ক্ষেত্রে সব থেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে অটোমেশন, অটোমেটেড অর্থাৎ সার্বিক স্বয়ংক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা। এখন বিভিন্ন অফিসে এরকম হয়ে গেছে যে তোমার হচ্ছে যে সেখানে যেই কাজগুলো আগে মানুষ করতো সেগুলো কিন্তু সফটওয়্যার বা অটোমেশন মানে মাধ্যমে অটোমেটেড করে দেওয়া হয়েছে, যেটাতে আর মানুষের আর প্রয়োজন হচ্ছে না। ফলে কি হচ্ছে যে আমাদের কর্মীর যে বেতন সেটা কিন্তু অনেক হারে হ্রাস পাচ্ছে। হ্যাঁ, তো এটা করা হচ্ছে কিভাবে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। তারপরে হচ্ছে কি আমাদের আহ, কাগজবিহীন ডিজিটালাইজ অফিস পরিণত, বিভিন্ন অফিসে এখন কিন্তু কাগজ খুব কম পরিমাণে ব্যবহৃত হয়। এখন সবকিছু কিন্তু কিভাবে হচ্ছে আমাদের কাগজবিহীন হচ্ছে, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে হচ্ছে, যা কিছু করা হচ্ছে আমাদের কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে। এরপরে যেটা হচ্ছে ঘরে বসে কাজ করা যাচ্ছে। আমরা যদি যেমন করোনাকালীন আমরা দেখছি যে অনেকেই ঘরে বসে আমরা অফিস করছি, তাই না? তো এটা কিভাবে করতে পারছি আমরা? এটা কিন্তু করতে পারছি শুধুমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এরপরে হচ্ছে মাইক্রোসফট অফিস সহ বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে আমরা বিভিন্ন ফাইল তৈরি করতে পারতেছি। তোমার মনে করে যেমন আমি এই ফাইলটা করছি তোমার পাওয়ার পয়েন্টের মাধ্যমে, তাই না? তো এটা কিন্তু কি মাইক্রোসফট অফিসেরই একটা অ্যাপ্লিকেশন। তো এরকম করে আমরা বিভিন্ন ফাইল তৈরি করতে পারতেছি। বিভিন্ন এক্সেল ব্যবহার করে, মাইক্রোসফট অফিস ব্যবহার করে আমরা ফাইল তৈরি করে থাকি। এরপরে হচ্ছে কর্মচারীদের তথ্য আমরা সংরক্ষণ করতে পারি। তারপরে হচ্ছে স্যালারি শিট তৈরি করার ক্ষেত্রে আমরা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতেছি। এরপরে কি কর্মচারীদের উপস্থিতির হিসাব আমরা কিন্তু এখন দেখতেছি বিভিন্ন অফিসে, প্রতিটা অফিসে ধরতে গেলে আমাদের কি এখন ফিঙ্গারপ্রিন্ট মেশিন থাকে, যেটার মাধ্যমে এমপ্লয়ি কখন ঢুকতেছে এবং কখন বাইর হচ্ছে আমরা সবগুলো কিন্তু কি হিসাব রাখতে পারতেছি। এরপরে হচ্ছে যে তথ্য প্রিন্ট ও ফটোকপি, বিভিন্ন তথ্য প্রিন্ট করার ক্ষেত্রে ও ফটোকপি করার ক্ষেত্রে আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার হচ্ছে। তারপরে ডেবিট ও ক্রেডিট হিসাবের ক্ষেত্রে অর্থাৎ লাভ লোকসান ব্যবসায় কেমন হচ্ছে, অফিসের লাভ লোকসান কোথায় কি খরচ হচ্ছে না হচ্ছে, এগুলো সবকিছু কিন্তু কি আমরা এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে করতে পারতেছি। তো এর পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাসস্থান। বাসস্থানের ক্ষেত্রে আমরা কিভাবে আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতেছি সেটা আসলে দেখি। তো বাসস্থানের ক্ষেত্রে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন ডিজাইনে, অর্থাৎ একটা বাসা তৈরি করার ক্ষেত্রে যে আমরা ডিজাইনটা যেটা করব সেই ডিজাইনটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই আহ, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এরপরে যেটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, বাসাটা কিভাবে সাজাবো, কোন জিনিসটা কোথায় থাকবে, এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এরপর হচ্ছে রিমোট কন্ট্রোলিং পদ্ধতিতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, অর্থাৎ আমরা এখন বিভিন্ন বাসায় সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি, তারপরে বিভিন্ন লক, ডোর লক লাগাচ্ছি, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু কিভাবে করা যাচ্ছে? এই জিনিসগুলো সম্ভব হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এরপরে হচ্ছে রুমের তাপমাত্রা হ্রাস বৃদ্ধি। রুমের যে তাপমাত্রা আমরা কি করি, আমরা এখন এসি ইউজ করতেছি রুমে, তো সেটা কিন্তু আমরা কি করতেছি, রুমের তাপমাত্রা যেটা বৃদ্ধি করতে পারতেছি অথবা হ্রাস করতে পারতেছি রিমোটের মাধ্যমে। এক ক্লিকে আমরা এটা করতে পারতেছি। তারপরে লাইটিং সিস্টেম আমাদের আছে, বাসার লাইটিং সিস্টেম আমরা আহ, যেটা চালাচ্ছি সেটাও কিন্তু আমাদের গ্লোবাল ভিলেজেরই একটা অংশ। তারপরে আমরা টেলিভিশন, সাউন্ড সিস্টেম, ফ্যান, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর ইত্যাদি জিনিসপত্র যেগুলো থাকতেছে এগুলো সবকিছু কিন্তু কি আমাদের মনে করো যে গ্লোবাল ভিলেজের অংশ। এগুলো সবকিছুই আমাদের ইলেকট্রনিক্স, যত ইলেকট্রনিক্স জিনিস আছে সবগুলোই আমাদের গ্লোবাল ভিলেজের একটা করে অংশ। তো তারপরে ঘরে বসে বাজার করা, চিকিৎসা সেবা নেওয়া, এই সবগুলাই কিন্তু আমরা করতে পারতেছি এই বাসস্থানের ক্ষেত্রে। তো এই যে আমাদের যে সকল সুবিধা সমৃদ্ধ, এই এই যে সুবিধা সমৃদ্ধ যেই বাসাটা তৈরি হচ্ছে সেই বাসাটাকে আমরা কি বলতেছি? সেই বাসাটাকে আমরা বলতেছি স্মার্ট হোম, এবং এর পদ্ধতিকে আমরা বলতেছি হোম অটোমেশন সিস্টেম। তো এইভাবে কিন্তু বাসস্থানে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হচ্ছে। তো এরপরের ধাপটাতে আমরা যাই, এরপরের ধাপটার ক্ষেত্রে দেখি বিজনেস। তো বিজনেসের ক্ষেত্রে আমরা কিভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতেছি আমরা দেখি। আমরা হচ্ছে কি আমদানি রপ্তানি, বিভিন্ন দেশ থেকে আমদানি করতে বা রপ্তানি করতে আমরা কিন্তু কি এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমরা ব্যবহার করছি। আমরা এলসি দিচ্ছি বা আমরা
অন্য দেশের লোক আমাদের প্রোডাক্ট অনলাইনে দেখে আমাদের কি করতেছে, অর্ডার করতেছে। তো এগুলো সবকিছু করতেছে কিসের মাধ্যমে? আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে উৎপাদিত পণ্য ও সেবার গুণগত মান অনলাইনের মাধ্যমে স্থানীয় এবং বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়া সম্ভব। অর্থাৎ আমার যদি একটা প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টের গুণগত মান আমি অনলাইনে দিয়ে দিলাম এবং সেটাতে কি হলো, আমি এই গুণগত মান দেখে আমার স্থানীয় বাজার অর্থাৎ দেশে অথবা বিদেশে বিভিন্ন আহ, বাজারে আমি সেই প্রোডাক্টটা কিন্তু কি ছড়িয়ে দিতে পারবো, সেই সেবাটা ছড়িয়ে দিতে পারতেছি। এরপরে ক্রেতা ও ভক্তগণ তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য ক্রয় করতে সক্ষম। আমার এই যে তোমার গুণগত মান দেখে প্রোডাক্টের গুণগত মান দেখে ক্রেতা ও ভক্তরা কি করতে পারতেছে, তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য ক্রয় করতে পারতেছে। তারপরে হচ্ছে যে আমাদের ই কমার্স, ই বিজনেস, তারপরে অনলাইন শপিং। তোমরা তো জানো যে এখন হচ্ছে যে অনলাইন শপিং অনেক হারে বেড়ে গেছে, তাই না? তোমরা নিজেরাও এখন দেখা যাচ্ছে যে অনেক কিছু অনলাইনে ক্রয় করো। তো এইগুলো সবকিছু কিন্তু কিসের বদৌলতে আমরা করতে পারতেছি বলতো? এই যে গ্লোবাল ভিলেজের মাধ্যমে বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এরপরে হচ্ছে যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যে ইলেকট্রনিক এর মাধ্যমে যে মানি ট্রান্সফার বা ফান্ড ট্রান্সফার করা হচ্ছে, সেটা কিন্তু করতে পারতেছি আমরা কিসের মাধ্যমে বলতো? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। তো আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কিন্তু আমাদের গ্লোবাল ভিলেজ বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করা হয়ে থাকে। এরপরে মোবাইল ব্যাংকিং এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে। তো এই মূলত বিজনেস এর ক্ষেত্রে এগুলোতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে। তারপরে সংবাদের ক্ষেত্রে আমরা যাই। তো সংবাদ ক্ষেত্রে কি যে দেখি কোথায় ব্যবহার করা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সংবাদ ও গণমাধ্যমের কার্যক্রমের গতিশীলতা বেড়ে গেছে বহুগুণে, যোগ করেছে ভিন্ন মাত্রা। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কিন্তু কি এই সংবাদ ও গণমাধ্যমের কার্যক্রম এর গতিশীলতা অনেক গুণে বেড়ে গেছে। যেমন হচ্ছে যে আমরা যেটা দেখি যে আমরা সুনামধন্য যেই সংবাদ মাধ্যম গুলো আছে, এপি, রাইটার্স, বিবিসি, সিএনএন, আল জাজিরা, হ্যাঁ, এগুলা কি করতেছে, তারা সারা বিশ্বে তাদের নেটওয়ার্কটা ছড়াই দিয়ে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে খবরগুলো আছে সেগুলা কিন্তু কি আমাদের কাছে উপস্থাপন করছে। তো কিভাবে তারা এটা করতে পারতেছে বলতো? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তারা করতে পারতেছে, তাই না? এক দেশ থেকে তারা খবর সংগ্রহ করে সেটা তাদের অনলাইনে তাদের অফিসে পাঠায়, তারপরে সেটা কি আমাদের কাছে প্রচার করতেছে। তারপরে অনলাইন নিউজ পোর্টাল, ই পেপার, যেমন এখন তো অনলাইনে অনেক নিউজ পেপার আছে, যেমন বিডি নিউজ 24 আছে, তারপরে প্রথম আলো ই পেপার আছে। তো এইগুলোর মাধ্যমে আমরা কি সংবাদপত্র পড়তে পারতেছি বা সংবাদ খবর নিতে পারতেছি। এগুলো সম্ভব কিন্তু কিভাবে হয়েছে? আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। সরি। এরপরে হচ্ছে যে লাইভ নিউজ করতেছে এখন বিভিন্ন জায়গার জন্য, দুর্ঘটনা ঘটলে সেখানে লাইভ নিউজ করতেছে কিন্তু আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। তারপরে নিউজের সত্যতা যাচাই করতে পারতেছি আমরা। হ্যাঁ, তো এই সবগুলো করতে পারতেছি আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা গ্লোবাল ভিউজের মাধ্যমে। এরপরে দেখি বিনোদন ও সামাজিক যোগাযোগ আর কি। তো আমরা মূলত বিনোদন বলতে কি বুঝি বলতো? বিনোদন বলতে মনে করো যে গান বাজনা, তারপরে কবিতা আবৃত্তি, নাটক, হ্যাঁ, তারপরে নৃত্য, এগুলোকে কি আমরা গান বাজনা বলি না? তো এগুলো কোথায় আমরা এগুলো কিন্তু সবগুলাই কিভাবে, এগুলো সবকিছু কিন্তু নির্ভর হয়েছে আমাদের ইলেকট্রনিক্স এর মাধ্যমে আমরা এই জিনিসগুলো শুনতে পারি, যেমন টেলিভিশন, রেডিও, মোবাইল, ইন্টারনেট। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই যে আমাদের বিনোদনটা নিতে পারি, গান বাজনা বা নাটক, মুভি, এগুলো সবকিছু আমরা দেখতে পারতেছি এ- এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এরপরে যদি আমরা স্যাটেলাইট বা ইন্টারনেটের কল্যাণে ঘরে বসে আমরা পৃথিবীর যে কোনো অনুষ্ঠান উপভোগ করতে পারতেছি। এরপরে হচ্ছে কি ইন্টারনেটে চলচ্চিত্র দেখে, চলচ্চিত্র আমরা এখন দেখতে পারতেছি ইন্টারনেটের মাধ্যমে, যেমন বিভিন্ন আহ মুভির সাইট হচ্ছে যেমন নেটফ্লিক্স তো এখন এত পরিমাণে তোমার হয়ে গেছে, মানে উন্নত হয়ে গেছে যে সেটাকে সরাসরি কি আমাদের বলিউডকে চ্যালেঞ্জ করতেছে, হলিউডকে চ্যালেঞ্জ করতেছে। এরপরে আমাদের বাংলাদেশে কি কি আছে বলতো? চরকি আছে, তারপরে হচ্ছে তোমার টফি আছে, আছে না? এগুলোতে আমরা কি দেখতে পারি? মুভি, নাটক, এগুলো দেখতে পারি। এরপরে আছে ইন্টারনেট গেমিং, আইপিটিভি, ইউটিউব সহ আরো অসংখ্য অনলাইন বিনোদন মাধ্যম রয়েছে এবং এগুলো থেকে ডাউনলোডও নেওয়া যায়, বিভিন্ন ভিডিও বা বিভিন্ন নাটক আমরা ডাউনলোড নিতে পারি।
এরপরে কি আছে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, স্কাইপি, এইসবগুলা কিন্তু আমাদের বিনোদনের মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম। এরপরে হচ্ছে এগুলোর উপরে কিন্তু আমাদের আবার সতর্ক একটু হইতে হবে, তাই না? এগুলোতে আমরা যদি খুব বেশি এডিক্টেড হয়ে যাই, তাহলে আমরা কিন্তু দেখা যায় যে পৃথিবীর সাথে আর খাপ খায় চলতে পারি না। আমরা ভার্চুয়াল একটা জগতে থাকি, যেটা আমাদের শারীরিক ও মানসিক অনেক ক্ষতি সাধন করে। তো এগুলো থেকে একটু সতর্ক আমাদের হতে হবে, তাই না? তো চলো এর পরবর্তী যে ধাপটা আছে, শেষ যে ধাপটা কি, সেটা কি হচ্ছে সাংস্কৃতিক বিনিময়। তো সাংস্কৃতিক বিনিময়টা কি বলতো? আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি। 14ই ফেব্রুয়ারি, এটা সম্বন্ধে তোমাদের কে জানে না বলো তো? অর্থাৎ কি 14ই ফেব্রুয়ারি কি বলো তো? ভালোবাসা দিবস না? তো এই ভালোবাসা দিবসটা কি সবাই তোমরা জানো যে ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি। কিন্তু একটা জিনিস কি জানো, প্রথম দিকে অর্থাৎ অনেক আগে কিন্তু এটা কিন্তু এত বেশি পপুলারিটি লাভ করেনি। সবাই কিন্তু এই 14ই ফেব্রুয়ারিকে এত বেশি গুরুত্ব দিত না। কিন্তু বর্তমানে নেটের যুগে এই ভালোবাসা দিবস এত পরিমাণে প্রচার হচ্ছে, যেটা কিন্তু আমরা সবাই জানি যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আমাদের মহান বিজয় দিবস কবে আমরা সেটা বরঞ্চ ভুলে যাই, আমাদের স্বাধীনতা দিবস কবে সেটা ভুলে যাই, কিন্তু 14ই ফেব্রুয়ারি আমরা কি দিবস সেটা কখনোই ভুলি না। তো এটা কিন্তু আমরা অনলাইনে দেখে, এটা অন্য এক দেশের কালচার, যেটা কিন্তু প্রচার হতে 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 এখন আমরা কি সেই কালচারে পরিণত হয়ে গেছে যে 14ই ফেব্রুয়ারি আমাদের পালন করতেই হবে, তাই না? তো এই 14ই ফেব্রুয়ারি ছিল আমাদের এটা একটা বিষয়। তো আরেকটা বিষয় হচ্ছে কি, যে দেখো যে আমাদের যদি একজন কিশোর থাকেন, সেই কিশোর যদি সে কি মার্কিন একটা কিশোরের সাথে যোগাযোগ, যখন কথাবার্তা বলে, হ্যাঁ, তো সেটা কিন্তু আহ কি করে মার্কিন কিশোরের সাথে যখন কথা বলে, এই ধরনের যে প্রযুক্তি এবং পদ্ধতি ব্যবহারে অভ্যস্ত হয়ে যায়। অর্থাৎ আমরা যখন বাংলাদেশে কোনো কিশোর যখন মার্কিন কোনো কিশোরের সাথে কথা বলে, তখন দেখা যায় কি যে মার্কিন কিশোর যে প্রযুক্তি ব্যবহার করতেছে বা তার যে সংস্কৃতি, সেগুলো কিন্তু সে গ্রহণ করা শুরু করে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি যে তাদের যে চিন্তাধারা, তাদের হচ্ছে যে কোনো বিষয়ে অবলোকন, তারপরে হচ্ছে মত বিনিময়, এগুলা কিন্তু আমরা করতে পারি এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। তারপরে কি, তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বিভিন্ন জাতি, বর্ণ, ধর্মের মানুষের একটি একক সমাজে বসবাসের ফলে মানুষের যোগাযোগের ব্যাপকতা এবং বিশ্বের সকল সংস্কৃতির মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটেছে, যেটি বিশ্বগ্রাম ধারণার মাঝে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। অর্থাৎ কি, আমরা এই বিশ্বগ্রামের মাধ্যমে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে যে কোনো ধর্ম বর্ণের বিশেষের মানুষের সাথে আমরা মত বিনিময় করতে পারতেছি, যোগাযোগ করতে পারতেছি, তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারতেছি। হ্যাঁ, এটার একটা জিনিস কি, আমরা ঠিক যে তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারতেছি, কিন্তু এটার মাধ্যমে একটা সমস্যা যেটা হচ্ছে যে একটা বিরূপ প্রভাব আমাদের সমাজে পড়তেছে, যে আমরা আমাদের নিজের যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি কিন্তু হারায় ফেলে অন্য দেশের সংস্কৃতি বা অন্য সমাজের সংস্কৃতি আমরা গ্রহণ করতেছি। তো এটা কিন্তু খুবই একটা তোপের মুখে পড়ে গেছে, একটা বিরূপ প্রভাব পড়ছে আমাদের বাংলাদেশের সংস্কৃতির মাধ্যমে। মানে বাংলাদেশের সংস্কৃতি আমরা কালচার গুলা গ্রহণ না করে অন্য দেশের কালচার গ্রহণ করতেছি। তো আমাদের এভাবে করে কিন্তু কি আমাদের ঐতিহ্য এবং আমাদের বৈচিত্র্য সংস্কৃতি বিলুপ্ত হতে বসেছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে তোমার যেটা করতে হবে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে, আমাদের বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ব্লগের মাধ্যমে আমাদের এই সাংস্কৃতিক মানে কর্মকাণ্ডগুলো আরো বেশি বেশি করে প্রচার করতে হবে, এবং আমাদের বাংলাদেশের যে কালচার গুলো আছে সেইগুলা কি করতে হবে? বিভিন্নভাবে প্রচার করে আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে হবে, যেটা আমার তোমার সবারই আমাদের কিন্তু কি দায়িত্ব। তো এই ছিল আমাদের হচ্ছে যে বিশ্বগ্রামের সংশ্লিষ্ট যে উপাদান, সেই উপাদানগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম আজকে। এর পরবর্তী ক্লাস 3-তে আমরা কি পড়বো? ক্লাস 3-তে আমরা পড়বো হচ্ছে ভার্চুয়ালিটি বা ভার্চুয়াল রিয়েলিটি। এই জিনিসটা সম্বন্ধে আমাদের, অর্থাৎ এখানে তোমার জেনেটিক্স আছে, তারপরে রোবোটিক্স আছে, হ্যাঁ, বায়োমেট্রিক্স আছে, এরকম বিভিন্ন জিনিস আছে, সেগুলো নিয়ে আমরা ক্লাস 3-তে আলোচনা করব। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। শেষ করার আগে আবারও বলতেছি, যারা নতুন আমার ক্লাসে জয়েন করছো, তাদের কাছে যদি ক্লাসটা সামান্য পরিমাণও ভালো লাগে থাকে, তাহলে তোমরা কিন্তু কি করবে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা, এবং আমি চেষ্টা করব আরো ভালোভাবে ভালো গুণগত মানসম্পন্ন ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। ঠিক আছে? তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।